৮ বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত সেদিন হঠাৎ বলল সে আর থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাই উল্টে দিল। সে আমার হাতে একটা মোটা খাম ধরিয়ে দিল। ভিতরে গুনে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব, ১ টাকাও কম না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে নিচু গলায় বলল, আপা, আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা না বলে গেলে আমার বুকটা পুড়বে। বড় বেডরুমের আলমারির একেবারে ভিতরের দরজাটা, ওটা পেরেক মারা না, ওটা খোলা যায়। আমি কিছু বলার আগেই সে ব্যাগ তুলে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। কথাটা মাথার ভেতর ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেওয়াল জুড়ে বানানো, ৬টা দরজা। সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই জায়গাটার পিছনে একটা কাঠের বোর্ড আছে, এটা আমি জানি। ২ বছর আগে একবার নড়াতে গিয়েছিলাম, রাশেদ বলেছিল ওটা নাড়িস না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা আছে। তারপর আর হাত দিইনি। কিন্তু আজ আজ কথাটা মনে হতেই বুকের ভিতর কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম, পেরেক তো নেই, বরং একটা ছোট চাপা বোতাম। আমি হাত দিয়ে চাপ দিতেই কাঠটা সরে গেল। ভিতরে একটা কালো চামড়ার ব্যাগ। আমার হাত কাঁপছিল, তবুও খুললাম। প্রথমে একটা মোবাইল ফোন, পাসওয়ার্ড চাইলো। রাশেদের জন্মদিন দিলাম, ভুল। আমাদের বিয়ের তারিখ দিলাম, ভুল। হঠাৎ মনে পড়লো একদিন বলেছিল একটা তারিখ আছে খুব স্পেশাল, একদিন বুঝবি। আমি সেটা টাইপ করলাম। ফোন খুলে গেল। আমার বুকের ভিতর ধপ করে উঠল। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, ওপরে পিন করা, নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গত রাত 11টার। শোনো, আজ তোমার ছেলে প্রথম বাবা বলে ডেকেছে, তুমি আসবে না? সাথে 15 সেকেন্ডের ভিডিও একটা। আমি ভিডিওটা চালালাম। একটা 3 বছরের ছোট্ট ছেলে নীল জামা পরে হাসতে হাসতে বলছে, বাবা। ওটা আমার বাসা না। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমাদের বিয়ে 8 বছর, আমাদের সন্তান হয়নি। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনো পরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। 3 বছরের বেশি সময়ের কথা, প্রতিদিন কথা, প্রতিদিন। তুমি আসবে না? আমি অপেক্ষা করছি, ছেলেটার জ্বর। রাশেদের উত্তরগুলো ঠান্ডা, আজ পারবো না, কাল আসবো, ওষুধ খাওয়াও। কখনো কখনো লিখেছে, আর 2 বছর অপেক্ষা করো, সব তোমার নামে করে দেব। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ব্যাগের ভেতর আরও কিছু কাগজ, একটা ফ্ল্যাটের চুক্তি, একটা অভিজাত এলাকায় 1300 স্কোয়ার ফিট, মালিকের নাম সাবিহা, ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসে 10 তারিখে 50,000 টাকা ট্রান্সফার, 4 বছর ধরে একবারও বাদ যায়নি। একটা ছোট্ট বক্স, ভিতরে সোনার চেন, কার্ডে লেখা, শুভ জন্মদিন সাবিহা। আমার নাম তৃষা। সে কখনো আমাকে এভাবে ডাকে না। সব কিছু আগের মতন রেখে দিলাম। আলমারি বন্ধ করলাম, কাপড় গুছিয়ে দিলাম। তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে 3:17। রাশেদ বলেছে 9টায় আসবে। 8 বছর ধরে সপ্তাহে 4 দিন বাসায় খায় না। আমি ভাবতাম ব্যবসার কাজ। আজ বুঝলাম সে অন্য একটা বাসায় যায়, অন্য একটা জীবনে। রাত 9:30 সে এলো, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় বললাম, খেয়ে এসেছো? সে বলল, হ্যাঁ, তোমার জন্য মাছ রেখেছি, কাল খেও। ঠিক আছে। সে উপরে উঠে গেল। আমি নিঃশ্বাস আটকে রইলাম। সে আলমারি খুলল। এক মুহূর্তের জন্য তার হাত সেই বোতামের কাছে গেল। আমার বুক থেমে গেল, কিন্তু সে কিছু বুঝল না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পর তাকে গান গাইতে শুনলাম। পরদিন সকালে সে তাড়াতাড়ি বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে, সব বললাম। সে চুপ করে শুনে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সব কিছু জেনে নে। দুপুরে সে আমাকে মেসেজ দিল, মেয়েটার নাম সাবিহা, বয়স 27, আগে তোমার স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, 6 মাস কাজ করে ছেড়ে দেয়, তারপর 3 মাসের মধ্যে ওই ফ্ল্যাটে গিয়ে ওঠে। গাড়ি টাকা সব রাশেদের। ছেলেটার জন্ম 4 মে। আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু কান্নার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল অপমানটা। আমি যে মানুষটার পাশে দাঁড়িয়ে তার ব্যবসাটা দাঁড় করালাম, নিজের গহনা বেচে দিলাম, দিন রাত পরিশ্রম করে, সে আমাকে সরিয়ে দিয়ে অন্য জীবন বানিয়েছে। আমি আয়নায় নিজেকে দেখলাম।
আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টোয় আমি গাড়ি নিয়ে বের হলাম, সোজা সেই এলাকায়। গার্ড আমাকে থামালো না। আমি উঠে গেলাম। 3 নম্বর বিল্ডিং, 2য় তলা, ফ্ল্যাট 201। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। ডোরবেল চাপলাম। ভিতর থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা, কেউ এসেছে? আমার বুকটা ভেঙে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভিতরে আমার স্বামীর আর একটা জীবন দাঁড়িয়ে আছে, আর আমি প্রথমবারের মতো নিজের জীবনে অতিথি হয়ে গেছি। দরজাটা ধীরে ধীরে খুলতেই সময় যেন থেমে গেল। একটা মেয়ে, মাঝারি গড়ন, ফ্যাকাশে মুখ, চোখে এক ধরনের ক্লান্তি আর সতর্কতা, দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওই সাবিহা। আমাদের চোখ দুটো এক মুহূর্তে আটকে গেল। আমি কিছু বলার আগে ভিতর থেকে ছোট্ট ছেলেটা দৌড়ে এসে সাবিহার পায়ের পাশে দাঁড়ালো। তার চোখে কৌতূহল, মুখে হাসি। মা, এটা কে? আমার বুকের ভিতরটা হুহু করে উঠল। সাবিহা ছেলেটার মাথায় হাত রেখে বলল, ভিতরে যাও আয়ান, আমি আসছি। ছেলেটা একটু তাকিয়ে থেকে ভিতরে চলে গেল। দরজার সামনে নীরবতা। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, আমি তৃষা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর যেন সব কিছু বুঝে গেল সে। তার মুখের রং বদলে গেল, কিন্তু সে দরজা বন্ধ করল না, বরং একটু সরে দাঁড়িয়ে বলল, ভিতরে আসুন। আমি অবাক হলাম। আমি ভেবেছিলাম চিৎকার হবে, অস্বীকার হবে, দরজা বন্ধ করে দেবে, কিন্তু কিছুই হলো না। আমি ভিতরে ঢুকলাম। ফ্ল্যাটটা সাজানো খুব যত্ন নিয়ে। দেওয়ালে ছবি, সোফার পাশে খেলনা ছড়িয়ে আছে, একটা কোণায় ছোট্ট টেবিল যেখানে রং পেন্সিল আর আঁকার খাতা। একটা ঘর, একটা বাসা যেখানে সে থাকে আমার স্বামীর সাথে। আমার চোখ নিজে থেকেই ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। হঠাৎ একটা ছবি চোখে পড়ল, রাশেদ, সাবিহা, আর মাঝখানে সেই ছোট্ট ছেলেটা। 3জনের হাসি, একটা সম্পূর্ণ পরিবারের মতো। আমি দৃষ্টি সরিয়ে নিলাম। সাবিহা পানি এনে সামনে রাখলো। তার হাত কাঁপছিল আমার মতোই। আমি গ্লাসটা ধরলাম, কিন্তু খেলাম না। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, কতদিন? সে মাথা নিচু করে বলল, 4 বছর। আমার বুকের ভিতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরল। তুমি জানো সে বিবাহিত? সে একটু থেমে মাথা নেড়ে বলল, হ্যাঁ, প্রথম থেকেই জানতাম। আমি হেসে ফেললাম, একটা ফাঁকা তিক্ত হাসি। তাহলে? সে এবার আমার চোখের দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল একটা অদ্ভুত দৃঢ়তা। আমি প্রথমে জানতাম না আমি প্রেগনেন্ট হব। যখন জানলাম, সে বলেছিল সব ঠিক করে দেবে, আপনাকে ছেড়ে দেবে, আমাকে বিয়ে করবে। আমার শ্বাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু করেনি। সে ধীরে মাথা নাড়ল। প্রথমে বলল সময় লাগবে, তারপর বলল ব্যবসা ঠিক করতে হবে, তারপর বলল আপনি অসুস্থ, আপনাকে একা রাখা যাবে না। আমার মাথা ঘুরে উঠল। আমি ফিসফিস করে বললাম, আমি অসুস্থ? সাবিহা চোখ নামিয়ে ফেলল। সে সেটাই বলেছে। আমি আর ধরে রাখতে পারলাম না। আমার হাসি আর কান্না একসাথে বেরিয়ে এলো। সে আমাকে কখনো ডাক্তার দেখাতে নিয়ে যায়নি, কখনো নিজে টেস্ট করায়নি, আর বাইরে বলে আমি অসুস্থ। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ভিতর থেকে আয়ানের হাসির শব্দ আসছিল। ও কিছুই জানে না। আমি ধীরে বললাম, ছেলেটার নাম আয়ান? সাবিহা মাথা নাড়ল। সে কি জানে তার বাবা কে? সাবিহা এবার কিছু বলল না। এই নীরবতাটাই উত্তর। আমি উঠে দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল আমি আর এক মুহূর্ত এখানে থাকলে ভেঙে পড়ব। দরজার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেলাম, পিছনে ফিরে তাকালাম। তুমি কি সুখী? প্রশ্নটা বের হয়ে গেল নিজের অজান্তে। সাবিহা চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি শান্তিতে থাকতে চাই, কিন্তু প্রতিদিন ভয় নিয়ে ঘুমাই। আমি মাথা নেড়ে দরজা খুলে বের হয়ে এলাম। লিফটে নামতে নামতে আমার মাথায় একটা কথাই ঘুরছিল, আমরা দুজনেই প্রতারিত, দুজনেই অপেক্ষা করেছি একজন মানুষের জন্য যে কখনোই আমাদের কারোর ছিল না। গাড়িতে বসে আমি আয়নায় নিজের মুখ দেখলাম। আজ প্রথমবার আমি নিজেকে নতুনভাবে দেখলাম, একটা ভাঙা মানুষ হিসাবে না, বরং এমন একজন মানুষ হিসাবে যার সামনে এখন একটাই সিদ্ধান্ত। আমি ফোন বের করলাম। রাশেদের নাম স্ক্রিনে ভেসে উঠল। কল করলাম না, বরং একটা মেসেজ টাইপ করলাম, আজ রাতে একটু আগে বাসায় আসো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেন্ড চাপার পর আমি চোখ বন্ধ করলাম। আজ আর কান্না এলো না, কারণ আমি বুঝে গেছি এই গল্পটা শুধু বিশ্বাসঘাতকতার না,
এটা আমার নিজের জীবনে আবার ফিরে আসার শুরু। রাতটা অনেক লম্বা হবে, আর এইবার আমি আর চুপ করে থাকবো না। রাতটা সত্যিই লম্বা ছিল। ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করেই ধীরে চলছিল। প্রতিটা মিনিট আমার ভিতরের একটা করে স্তর খুলে দিচ্ছিল। কষ্ট, অপমান, রাগ, আর তার ভিতর থেকে ধীরে ধীরে বের হচ্ছিল এক ধরনের অদ্ভুত স্থিরতা। আমি আর আগের তৃষা নেই, এটা আমি পরিষ্কার করে বুঝতে পারছিলাম। রাশেদ সেদিন অস্বাভাবিকভাবে রাত 8টার আগেই বাসায় ফিরে এলো। দরজা খুলে ভিতরে ঢুকেই বলল, আজ এত তাড়াতাড়ি ডাকলে কেন? আমি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম। সব কিছু গোছানো, পরিষ্কার, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। আমি চেয়ারে বসে তাকে ইশারা করলাম, বসো, কথা আছে। সে একটু অবাক হলো, কিন্তু কিছু না বলে বসে পড়ল। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। তোমার আর একটা বাসা আছে? 1 সেকেন্ডে তার মুখের রং উধাও হয়ে গেল। কি বলছো এসব? সে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করলো। আমি টেবিলের ওপর ফোনটা রাখলাম। সেই কালো ফোন, পাসওয়ার্ডটা এখনো সেই স্পেশাল তারিখটাই আছে। তার হাত কেঁপে উঠল। ঘরের ভিতরের নীরবতা নেমে এলো, ভারী, চাপা, দম বন্ধ করা। আমি ধীরে বললাম, 4 বছর ধরে তুমি দুটো জীবন চালাচ্ছ, একটা আমার সাথে, আর একটা সাবিহা আর তোমার ছেলের সাথে। সে হঠাৎ উঠে দাঁড়ালো। শোনো, আমি ব্যাখ্যা করতে পারি। না, আমি থামিয়ে দিলাম। আমার কণ্ঠ এবার দৃঢ়। আজ আমি শুনতে আসিনি, আজ আমি বলতে এসেছি। সে থেমে গেল। আমি একে একে সব বললাম, ফোন, চ্যাট, ফ্ল্যাট, টাকা, এমনকি আজকের দেখা। তার চোখে তখন ভয়, অপরাধবোধ আর একটা অদ্ভুত ক্লান্তি। সব শুনে সে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পরে খুব নিচু গলায় বলল, আমি কাউকে হারাতে চাইনি। আমি হেসে ফেললাম। তুমি কাউকে হারাতে চাওনি, তাই দুজনকেই হারালে। সে মাথা নিচু করে ফেলল। আমি ভেবেছিলাম সময় নিয়ে সব ঠিক করে দেব। সময়? আমি এবার একটু ঝুঁকে বললাম, সময়টা কার জন্য? আমার, যে 8 বছর ধরে অপেক্ষা করেছে, নাকি সেই মেয়েটার জন্য যে 4 বছর ধরে প্রতিদিন তোমার আসার অপেক্ষা করেছে? সে কোনো উত্তর দিতে পারল না। আমি গভীর নিঃশ্বাস নিলাম। তুমি জানো, আজ আমি সাবিহার সাথে দেখা করেছি। সে চমকে তাকালো। তুমি গিয়েছিলে? হ্যাঁ। আমি একটু থামলাম। সে আমাকে সব বলেছে। আর একটা কথা জানো, সে তোমার বিরুদ্ধে একটা কথাও বলেনি। সে শুধু বলেছে সে শান্তিতে থাকতে চায়। রাশেদ চোখ বন্ধ করলো। আমি ক্লান্ত তৃষা। আমি ধীরে বললাম, আমরা সবাই ক্লান্ত রাশেদ, কিন্তু কেউ প্রতারণা করে না ক্লান্তির কারণে। সেটা একটা সিদ্ধান্ত। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু আমার ভিতরটা অদ্ভুতভাবে হালকা লাগছিল। আমি উঠে দাঁড়ালাম। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার। সে তাকালো। তুমি ঠিক করো তুমি কোন জীবনে থাকবে, কিন্তু মনে রেখো, এইবার তুমি দুটো জীবন একসাথে রাখতে পারবে না। সে কাঁপা গলায় বলল, আর তুমি? আমি শান্তভাবে বললাম, আমি নিজেকে বেছে নিচ্ছি। এই কথাটা বলার পর যেন আমার বুক থেকে একটা বিশাল ভার নেমে গেল। আমি এগিয়ে গিয়ে আলমারির চাবিটা টেবিলে রাখলাম। এই বাড়িটা আমরা একসাথে গড়েছিলাম, কিন্তু আমি এখানে বন্দি হয়ে থাকতে চাই না। সে হঠাৎ বলল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তার দিকে তাকালাম। অনেক বছর পর প্রথমবার। সত্যি করে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না রাশেদ। তুমি অনেক আগেই চলে গেছো, আমি শুধু সেটা মেনে নিচ্ছি। তার চোখ ভিজে উঠল। কিন্তু আমি এবার থামলাম না। কাল আমি আইনজীবীর সাথে কথা বলবো রাশেদ। আমরা সম্মানের সাথে আলাদা থাকবো, কোনো নাটক না, কোনো প্রতিশোধ না। সে কিছু বলতে চাইলো, কিন্তু শব্দ বের হলো না। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ সে বলল, তৃষা। আমি থামলাম, কিন্তু পিছনে তাকালাম না। আমি কি সব ঠিক করতে পারি না? আমি কয়েক সেকেন্ড চুপ রইলাম। তারপর ধীরে বললাম, সব ঠিক করা যায় রাশেদ, কিন্তু সব কিছু আর আগের মতন করা যায় না। আমি বেরিয়ে এলাম। কয়েক মাস পর আমি নতুন একটা বাসায় উঠেছি। ছোট, কিন্তু নিজের মতন। জানালার পাশে একটা টেবিল, যেখানে বসে আমি আবার কাজ শুরু করেছি নিজের জন্য। আজকে একটা বিশেষ দিন। আমি একটা ছোট্ট গিফট নিয়ে সেই পরিচিত ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। ডোরবেল চাপলাম। দরজা খুলল সাবিহা। আমাকে দেখে একটু অবাক হলো, তারপর হাসলো, একটা স্বস্তির হাসি। ভিতরে আসুন। ভিতরে ঢুকতেই আয়ান দৌড়ে এলো। মা, কে? সাবিহা বলল, খালা এসেছে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম।
হাই আয়ান। সে হাসল। আমি গিফটটা দিলাম। তোমার জন্য। সে আনন্দে লাফিয়ে উঠল। আমি উঠে দাঁড়িয়ে সাবিহার দিকে তাকালাম। কেমন আছো? সে বলল, শান্তিতে আছি, অনেক দিন পর। আমি মাথা নেড়ে হাসলাম। আমরা দুজনেই জানি এই শান্তিটা সহজে আসেনি। দরজা দিয়ে বের হয়ে আস্তে আস্তে আমি আকাশের দিকে তাকালাম। জীবন ভেঙে গিয়েছিল, কিন্তু শেষ হয়ে যায়নি, বরং সেখান থেকেই শুরু হয়েছিল নতুন একটা অধ্যায়। এবার আর কারোর ছায়া হয়ে না, নিজের আলো হয়ে বাঁচার। সমাপ্ত। গল্প ভাঙা বাসা। লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।